আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতেছি। সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো। তো আবহাওয়াটা অবশ্যই চমৎকার, আশা করতেছি তোমরা সবাই আবহাওয়াটা এনজয় করতেছো। তো তোমাদের সবাইকে একটা বৃষ্টিও শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতেছি। তো গত ক্লাসে আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ কিছু এক্সাম্পল করেছিলাম, কিছু বলতে সবগুলোই মোরাললেস আমরা শেষ করেছিলাম। তো আমাদের কিছু এক্সারসাইজ করার কথা ছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস, বাট ডিউ টু দ্য ল্যাক অফ টাইম আমি এটা শেষ করতে পারি নাই। তো আজকে আমরা আগে যেটা করব সেটা হচ্ছে আগে আমরা এক্সারসাইজগুলো করব, এক্সারসাইজগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপর হচ্ছে আমরা নেক্সট যে আইটেমটা আছে সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ, সেটাতে চলে যাব। ঠিক আছে? তো চলো আমরা আজকে কিছু বই থেকে কিছু তোমাদের এক্সারসাইজ দেই। তোমরা এখন তো আর ভার্চুয়াল ক্লাসে তো আর জিজ্ঞেস করার কোনো খুব একটা সুযোগ পাচ্ছি না। তো আমি তোমাদেরকে বলবো, যদি কোনো কারোর সমস্যা থাকে তোমরা তোমাদের চ্যাট বক্সে সেটা উল্লেখ করতে পারো। আচ্ছা, তো ফার্স্ট এক্সাম্পল যাচ্ছি। তোমাদের হয়তো কোশ্চেনটা এরকম থাকতে পারে যে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এবং এটার জন্য তোমাদের 5 মার্ক থাকবে। 5টা তোমাদের কোশ্চেন দেওয়া হবে, 5টা কোশ্চেনের জন্য 5 মার্ক। ঠিক আছে? এখানে কারো কোনো অল্টারনেটিভ কিন্তু থাকবে না। সো প্লিজ বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আমাদের এখানে কিন্তু অল্টারনেটিভ থাকবে না এবং 5টার জন্য 5 মার্কই থাকবে। তো আমরা শুরু করতেছি। আমাদের ফার্স্ট যেটা এক্সাম্পল হচ্ছে, he lives alone in the house. First one. Second one, the second one, only we can change our society. 3 number, every mother loves her child. আশা করি তোমরা এই 3টা পারো। যদি কেউ পেরে থাকো তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করে বা তোমাদের চ্যাট বক্সে সেটা জানাতে পারো। আমি আজকে দেখতেছি পার্টিসিপেন্টস আছে তোমরা 26 জন, আমাকে বাদ দিলে হয় 25 জন। আরিয়ান, এর আগে কিছু 2জন পার্টিসিপেন্ট আছো যারা নাম লেখো নাই, তোমরা কাইন্ডলি নাম লিখবা তোমাদের। আয়শা পারভিন রোল লেখো নাই। তারপর ক্লাস 7 রোল 1 বিনো কিং, হু আর ইউ স্যার? বিনো কিং নিজের নাম লিখবে এবং এর সাথে নিজের রোল নাম্বারটাও লিখবা। ফুয়াদ হোসেন নিজের রোল নাম্বারটা লিখবা। গ্যালাক্সি Z2 প্রো নিজের নাম লিখবে এবং পাশে রোল নাম্বারটাও লিখবা। ইসরাত জাহান আতিকা 251, ভেরি গুড, তোমার নামের ফরম্যাটিংটা ঠিক হয়েছে। জাহিন রোল 2 ক্লাস 7, থ্যাংক ইউ ফর রাইটিং ইন দ্য কারেক্ট ফরম্যাট। মাহির বস নিজের নামটা একটু ঠিকভাবে লিখো আর হচ্ছে রোল নাম্বারটা অবশ্যই ইনক্লুড করো। নাবিল ক্লাস 7 রোল 3, থ্যাংক ইউ ফর রাইটিং ইন দ্য কারেক্ট ফরম্যাট। রাফিয়া ক্লাস 7 রোল 2, থ্যাংক ইউ ফর রাইটিং ইন দ্য কারেক্ট ফরম্যাট। নিতাই দাস নিজের রোল নাম্বার লিখবা। নুহা রোল 6 ক্লাস 7। আচ্ছা ঠিক আছে, তোমরা মোটামুটি যারা জয়েন করেছো তোমাদের ধন্যবাদ। আর যারা হচ্ছে এখনো করো নাই, নামের পাশে রোল নাম্বার লেখো না, অবশ্যই নামের পাশে রোল নাম্বার লিখবা। ওকে, নাও লেটস রিজিউম দ্য ক্লাস। হি লিভস অ্যালোন ইন দ্য হাউস। আচ্ছা, আমরা কি বলছিলাম যে অনলি বা অ্যালোন যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? নান ভার্ব করতে হবে। তাহলে হি লিভস অ্যালোন ইন দ্য হাউস, এই বাক্যটাকে যদি আমরা পার্টিকুলার
অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, তাহলে হচ্ছে আমরা অ্যালোনের পরিবর্তে আমরা কি বলছিলাম যে অনলি বা অ্যালোন যদি থাকে তাহলে আমরা কি করবো, নান বাট করবো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যদিও অ্যালোন বাক্যের মাঝখানে আছে, কিন্তু আমরা নাম্বারটা কিন্তু বাক্যের মাঝখানে দেবো না। এই ভুলটা তোমরা অনেকেই করো, যাও অ্যালোন এখানে আছে, নাম্বারটা এখানে ইনক্লুড করে দাও। এটা করতে পারবা না, অ্যালোনটা হবে একবার বাক্যের শুরুতে। তাহলে হি লিভস অ্যালোন ইন দ্য হাউস, এটা হয়ে যাবে নান বাট হি লিভস অ্যালোন ইন দ্য হাউস। সেকেন্ডে আসি, অনলি উই ক্যান চেঞ্জ আওয়ার সোসাইটি। এখানে অনলি কাকে মডিফাই করছে, উই কে, ঠিক আছে। অনলি যেহেতু উই কে মডিফাই করছে, মানে ব্যক্তিবাচক হচ্ছে প্রোনাউনকে মডিফাই করছে, তাই হচ্ছে আমরা কি করব, অনলির পরিবর্তে নান বার দেব। কি দিব, নান বার দিব। যদি এখানে বস্তু থাকতো তাহলে হয়তো নাথিং বার, আমরা নাথিং বার দিতাম, বাট যেহেতু এখানে বস্তুবাচক আমরা কিছু দেই নেই, হচ্ছে এখানে নান বারই হবে। নান বাট উই can change our society. Next, come to number 3. Every mother loves her child. এটা খুবই পপুলার একটা এক্সাম্পল, এবং তোমাদেরকে কোশ্চেন যদি অনেক ইজি হয় তাহলে হয়তো এই টাইপের একটা তোমরা এক্সাম্পল পাবা। এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা জানি এভরির পরিবর্তে কি লিখতে হয়, the word every will be replaced by there is no. So এখানে এভরির পরিবর্তে আমরা কি লিখবো, there is no। তারপর হচ্ছে মাদার অ্যাজ ইট ইজ যেমন ছিল ওইরকমই থাকবে। তারপর হচ্ছে কি লাভস এর পরিবর্তে ঠিক ভার্বটার পূর্বে আমরা কি বসাবো, বাট বসানোর কথা। চলো আমরা বাট বসাই। তারপর হবে কি লাভস হার চাইল্ড, যেমন আছে অ্যাজ ইট ইজ তেমনই বসবে, লাভস হার চাইল্ড। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরির পরিবর্তে হয়ে গেছে দেয়ার ইজ নো, সরি আমি নো লিখিনি এখানে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এভরির পরিবর্তে কি হবে, দেয়ার ইজ নো। এরপরে ওয়ার্ডটা যেমন আছে অ্যাজ ইট ইজ তেমনই থাকবে, তারপর ভার্বের ঠিক পূর্বে বাট বসবে, তারপর লাভস হার চাইল্ড বা বাকি অংশ যেমন আছে ওই রকমই বসবে। ওকে, হোপফুলি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। নেক্সট আমরা যদি আসি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। এই বাক্যটাকে দেখো, আমরা কোনো নিয়মে ফালাইতে পারি না। এই বাক্যের মধ্যে কোনো মাস্ট নাই, এভরি নাই, অনলি বা অ্যালোন নাই, তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ নাই। তাহলে এই বাক্যটাকে যদি আমরা হচ্ছে এইরকম একটা জেনারেল স্টেটমেন্টকে আমরা যখন হচ্ছে কি করব, যে কোনো নিয়মের মধ্যে ফালাতে পারবো না, তখন হচ্ছে আমরা এই বাক্যের হচ্ছে নট যুক্ত করে বিপরীত শব্দ যুক্ত করব। তাহলে নট আমাদের যুক্ত করতে হয় কিসের সাথে, আমাদের সাহায্যকারী ভার্বের সাথে। যদিও ইজ এখানে ইজ বি ভার্ব হইলো, এখানে মূল ভার্বের কাজ করতেছে, তারপরও আমরা নটটা ইজ এর সাথে যুক্ত করব। তাহলে আমরা কি লিখবো, হি ইজন্ট অথবা ইজ নট, আমি ইজ নটই লিখলাম, হি ইজ নট। তারপর অনেস্টের বিপরীত শব্দটা কি মনে আছে সবার, আমি কিছু ওয়ার্ড লিখে দিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম বই থেকে পড়তে। সো অনেস্টের বিপরীত শব্দ কিন্তু ডিসঅনেস্ট, সৎ বিপরীত শব্দ অসৎ। তাহলে হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান, হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। এখানে খেয়াল করে দেখো, এখানে বলতে পারো যে এখানে এন হইলো কেন, এখানে এ হইলো কেন। এখানে দেখো, যদিও বাক্যটার মধ্যে এইচ ও এন ই এস টি বলতে লিখতেছি আমরা, কিন্তু উচ্চারণের সময় কিন্তু আমরা হনেস্ট বলতেছি না, আমরা বলতেছি কি অনেস্ট। এখানে এইচ এর উচ্চারণটা উজ্জ হচ্ছে। আর যে আমরা জানি যে এ ই আই ও ইউ এই পাঁচটা ওয়ার্ড হচ্ছে ভাওয়েল, এবং এই পাঁচটা ওয়ার্ড দ্বারা শুরু হয়, যেই এই পাঁচটা সিলেবল দ্বারা যে ওয়ার্ড গুলো শুরু হয় তার পূর্বে আমরা কি বসাই, এন বসাই, ঠিক আছে। এর জন্য এই ক্ষেত্রে এন বসছে। কিন্তু ডিসঅনেস্ট বা ডি হচ্ছে যেহেতু কনসোনেন্ট, তাই ডি এর আগে কি বসছে, এখানে হচ্ছে আমার আর্টিকেল এ বসছে। তাহলে হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। মুভিং অন, I shall always remember you। তাহলে আমরা কি বলছিলাম, অলওয়েজ এর বিপরীত শব্দ কি,
বা অলওয়েজ থাকলে আমরা কি করবো, অলওয়েজ কে রিপ্লেস করবো কি দ্বারা, নেভার দ্বারা। তাহলে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, এটা রিপ্লেস হয়ে যাবে আই শ্যাল নেভার, তারপর হচ্ছে কি রিমেম্বারের বিপরীত শব্দ, রিমেম্বারের বিপরীত শব্দ কি ফরগেট, তাহলে আমরা ফরগেট লিখবো। I shall never forget you। এই হলো আমাদের মোটামুটি মোরলেস ইম্পর্টেন্ট কিছু এক্সারসাইজ। আশা করি আরো এক্সারসাইজ আছে, বাসায় তোমরা করবা, এবং হচ্ছে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা ইনফর্ম করবা, আমরা যাতে সেই বিষয়গুলো ক্লাসে আলোচনা করতে পারি। আচ্ছা, আরো দু একটা নিয়ম আছে, আমি একটু দেখাই দেই। যেমন মাস্ট থাকলে ক্যানট বাট হয়, এগুলো অনেক ইজি, যাক ওগুলো তার না যায়। আজকে এমনি ক্লাসের সময় কম এবং ক্লাস শুরুও করছি দেরিতে। সো আমি হচ্ছে মুভ অন করতেছি আমাদের নেক্সট টপিকে, যেটা হচ্ছে স্পিচ বা ন্যারেশন, যাই বলি আমরা। এটা হচ্ছে ইংলিশের খুবই মেজর একটা জিনিস, যেটা হচ্ছে এই ক্লাস 7 থেকে শুরু করে তোমরা বাকি সবগুলা ক্লাসে মোরলেস এই ন্যারেশন তোমরা পাবা, এবং ইন্টারমিডিয়েটও আছে। তার মানে এই ক্লাস 7-এ যদি এই বিষয়টার উপর একটু মনোযোগ দাও, তাহলে তোমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা সুফল পাবা। চলো আমরা আগে দেখি ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন অর স্পিচ জিনিসটা আসলে কি। স্পিচের বাংলা আমরা জানি উক্তি, তার মানে একজনের মুখ থেকে যে বাক্যগুলা বের হইতেছে সেগুলাই হচ্ছে কি এক একটা স্পিচ বা সেগুলা ন্যারেশন। এই স্পিচ বা ন্যারেশন হচ্ছে আমার দুই প্রকার। স্পিচ বা ন্যারেশন হচ্ছে আমার দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। তাহলে ডিরেক্ট স্পিচ কোনটা, ইনডিরেক্ট স্পিচ কোনটা? ডিরেক্ট স্পিচ হচ্ছে আমরা বুঝতে পারছি সরাসরি, মানে একটা বক্তার বক্তব্য যখন আমি সরাসরি কোনো কিছু কোনো পরিবর্তন না করে আমি সরাসরি যখন উপস্থাপন করব, তখন সেটা হয়ে যাবে কি ডিরেক্ট স্পিচ। যেমন ধরো আমি যদি বাংলা উদাহরণ দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। কি বলছে, বঙ্গবন্ধু বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আমরা যখন বাংলা বা সমাজ যখন বই এই ধরনের মুক্তিযুদ্ধ বিষয়ক যখন কোনো কিছু বলতে আসে, তখন কিন্তু আমরা একজন বক্তার উক্তি যেমন আছে ওই রকম ভাবেই কিন্তু কোট করি, বা কোরআন বা হাদিসের যখন কোনো আয়াত যখন আমরা লিখি, তখন আমরা কিন্তু অবিকৃত অবস্থায়, মানে কোনো পরিবর্তন না করে আমরা কিন্তু যেমন আছে অ্যাজ ইট ইজ ওই রকমই লিখি। খেয়াল করে দেখো, বঙ্গবন্ধু কিন্তু বক্তব্যের মধ্যে এক্স্যাক্টলি এই কথাটাই বলছে যে এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম। তুমি যখন পরীক্ষার মধ্যে লিখতেছো, তুমি কি করতেছো, বক্তব্যটা এভাবেই সাজাইছো। তার মানে কি এটা হচ্ছে কি একটা ডিরেক্ট স্পিচ বা একটা ডিরেক্ট স্পিচ, ঠিক আছে? কারণ হচ্ছে বক্তার উক্তিটা ঠিক ওইভাবে উপস্থাপিত হয়েছে যেভাবে সে বলেছিল, ঠিক আছে? তাহলে আমরা ডিরেক্ট স্পিচকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? বক্তার বক্তব্য যখন আচ্ছা দেখো, ডিরেক্ট স্পিচ কি বক্তার বক্তব্য যখন সরাসরি বর্ণনা করা হয়, মানে কোনো পরিবর্তন হয় না, তখন তাকে আমরা কি বলবো, ডিরেক্ট স্পিচ বলবো। উদাহরণটা কি হতে পারে? উদাহরণটা আগেই তোমাদের দিছি যে বঙ্গবন্ধু বলেছেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ। এবার আসি আমরা ইনডিরেক্ট স্পিচ।
কেমন হতে পারে বা ইনডিরেক্ট স্পিচটা কি? ইনডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তার বক্তব্যের মূল অংশ। তার মানে বক্তা যে তোমাকে মেসেজটা দিতে চেয়েছিল, যে বার্তাটা দিতে চেয়েছিল, সে বার্তার কোনো পরিবর্তন না করে যখন বাক্যের গঠনের পরিবর্তন ঘটে তখন তাকে আমরা ইনডিরেক্ট স্পিচ বলি। ঠিক আছে, অনেক সময় আমরা অনেক কথাকে সংক্ষেপ করে বলি। যেমন ধরো হচ্ছে তোমাকে তোমার কোনো বন্ধু বলেছে যে সে আজকে ঢাকা যাবে, তুমি নিশ্চয়ই তুমি আরেক বন্ধুকে যা বলবে না যে, সাপোজ রহিম করিমকে বলছে যে আমি ঢাকা যাব, তো রহিম নিশ্চয়ই অন্য কাউকে যা বলবে না যে বা করিম অন্য কাউকে যা বলবে না যে রহিম আমাকে বলেছে যে আমি আজকে ঢাকা যাব, বরঞ্চ সেটা এইভাবে বলবে যে করিম অন্যকে যা বলবে যে রহিম বলেছে আমি ঢাকা, যে সে ঢাকা যাবে। ঠিক আছে, খেয়াল করে দেখো কথাটা হয়েছিল কিন্তু রহিম এবং করিমের মধ্যে, এবং সে বলছিল কি যে আমি ঢাকা যাব। করিম যখন আবার কারোর সাথে দেখা হয়েছে তখন হচ্ছে সে আবার কি বলতেছে যে রহিম ঢাকা যাবে বা সে ঢাকা যাবে। এখানে কথার কিন্তু কি হয়ে গেছে, বার্তা একই রকম আছে কিন্তু বাক্যের গঠনটা পরিবর্তন হয়ে গেছে। তো এই ধরনের বাক্য যখন আমরা পাবো তখন আমরা সেটাকে কি ধরবো, ইনডিরেক্ট স্পিচ করব। এবং তোমাদেরকে যেই টাস্কটা হবে বা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাকে হয়তো একটা ডিরেক্ট স্পিচ দেওয়া হবে, তোমাকে কনভার্ট করে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। তাহলে ইনডিরেক্ট স্পিচের জিনিসটা কি বললাম আমরা? কি বললাম, ইনডিরেক্ট স্পিচ কি, বক্তার বার্তা অপরিবর্তিত রেখে বাক্যের গঠনের পরিবর্তন করে যখন কোনো বক্তব্য উপস্থাপন করা হয় তখন তাকে আমরা কি বলবো, ইনডিরেক্ট স্পিচ বলবো। উদাহরণ দেই একটা, উপরেরটা একটু মুছে দেই আমি, খুব তোমাদের লেখা হয়ে গেছে। উদাহরণ কি হইতে পারে, খেয়াল করো, রহিম আমাকে বলল আমি ঢাকা গিয়েছিলাম, তো সাপোজ আমাকে যেহেতু বলছে, আমি আবার করিমকে বললাম, আমি আবার ধরো করিমকে বললাম খেয়াল করে দেখো, তাহলে রহিম আমাকে বলেছিল যে আমি ঢাকা গিয়েছিলাম, আমি আবার ধরো সাপোজ আমার সাথে করিমের দেখা হয়েছে, আমি করিমকে বললাম রহিম ঢাকা গিয়েছিল। দেখো কথা কিন্তু এখানে সেম হলো, রহিম ঢাকা গিয়েছিল এই কথাটাই হচ্ছে কিন্তু আমার মূল বার্তা। আমি কি করছি দেখো, বাক্যের গঠনটা দেখো, এখানে কমা আছে, এখানে হচ্ছে আমার অ্যাপোস্ট্রফি এস আছে, ঠিক আছে, সরি ইনভার্টেড কমা আছে। আমার ইনভার্টেড কমার মধ্যে একটা স্টেটমেন্ট আছে, এখানে কোনো ইনভার্টেড কমা নাই, কোনো স্টেটমেন্ট নাই, মাঝখানে কোনো কমাও নাই, কিন্তু আমি কি করতেছি, আমার মূল বার্তাটা কিন্তু একই রকম রয়ে গেছে। ঠিক আছে, সেটা কি, যে রহিম ঢাকা গিয়েছিল। ঠিক আছে, তো এই যে পরিবর্তনটা, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ইনডিরেক্ট স্পিচের একটা উদাহরণ এবং এটা ডিরেক্ট স্পিচের একটা উদাহরণ। তোমার পরীক্ষার মধ্যে যেটা করতে হবে, এই ডিরেক্ট থেকে তোমাকে ইনডিরেক্ট করতে হবে। তো আজকে আমরা এখন দেখবো যে ইনডিরেক্ট ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কিছু নিয়ম।
আশা করি তোমরা এই জিনিসগুলো এতক্ষণ যা আলোচনা করলাম বুঝতে পেরেছো। আচ্ছা আমি মুছে দিচ্ছি, নিচের থেকে আগে মুছি। আচ্ছা তো এখন আমাদের এবারে সিলেবাসে আছে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আগে আমরা আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময়ই আমি আলোচনা করেছিলাম। আশা করি তোমাদেরকে মনে আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি। যদি মনে না থাকে তাও আমি বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত বাক্যগুলা যেগুলা হচ্ছে কোনো কিছু ঘটনার বর্ণনা করে, ঠিক আছে? যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, সূর্য পূর্ব দিকে ওঠে, তারপরে হচ্ছে তোমার 2 এ 2 4 হয়। এই ধরনের বাক্যগুলো যেগুলো কোনো কিছুর বর্ণনা করে সেগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা আমি এটাও মুছে দিচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটা লিখে নেই, তোমাদের তাহলে সুবিধা হবে আশা করি। অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা বাংলায় বলতে গেলে বর্ণনামূলক বাক্য, যে বাক্য কোনো কিছু বর্ণনা করবে। তাহলে এই বর্ণনামূলক বাক্য হচ্ছে আমরা কিভাবে একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে আসবো সেটা এখন আমরা দেখব। তো সবার প্রথম আমরা আগে একটা ডিরেক্ট স্পিচ ইংরেজিতে লিখি যে হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, আচ্ছা হি সেড টু মি হি হ্যাজ লস্ট দ্য ওয়াচ। এটা হচ্ছে একটা ডিরেক্ট স্পিচের ইংরেজিতে উদাহরণ। হি সেড টু মি, তাহলে একটা ডিরেক্ট স্পিচ কেমন থাকবে আমরা একটু দেখে নেই। তাহলে একটা দেখো হি সেড টু মি এর পরে হচ্ছে কমা, ইনভার্টেড কমার ভিতরে ডিরেক্ট স্পিচ থাকবে। তো এখানে যে সেইডটা আছে, এখন যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। হি, এই সেইডটা যেটা আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তোমরা ন্যারেশন করার সময় অনেক শুনবা যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তখন নিশ্চয়ই বর্ণনা করা হবে না যে আসলে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা, ঠিক আছে? সো এখানে যে সেইটটা দেখতেছো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং ন্যারেশন করার মধ্যে এই সেইটটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, বা এই রিপোর্টিং ভার্বটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, ঠিক আছে? তাহলে এইখানে সেইট হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। তারপরে দেখো এখানে হি আছে, হি হচ্ছে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। হি কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আচ্ছা আমি এখানে না করে সবচেয়ে বেটার হয় আলাদা জায়গায় করি। যেমন ধরো হি হচ্ছে এখানে হি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তারপরে সেইড হচ্ছে এখানে আমার কি রিপোর্টিং ভার্ব। তারপরে এখানে দেখো সেই টু মি, এখানে মি হচ্ছে কি, মি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তো দেখো আমরা কি লিখলাম, হি সেড টু মি হি হ্যাজ লস্ট হিজ ওয়াচ। এই বাক্যের মধ্যে হি হচ্ছে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর মি হচ্ছে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এবার এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু আছে এটাকে বলে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার মধ্যে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, মি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর হচ্ছে এই ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ।
আচ্ছা, আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। বাজে ক্লাস সময় প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। তাহলে এই রিপোর্টিং একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে ট্রান্সফার করার জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হবে। সেই রুলসগুলো কি আমি এখন আগে লিখে নিচ্ছি। যে সবার আগে, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয় তবে ইনডিরেক্ট পড়ার সময় রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে আমি একটু দেখে দিচ্ছি, তোমরা তুলে নাও। একটা কথা বুঝে নাও, যে এখানে যে রিপোর্টিং ভার্বটা আছে, এখানে যে রিপোর্টিং ভার্বটা আছে, এই রিপোর্টিং ভার্বটার হচ্ছে তোমার যদি পাস্ট টেন্সে হয়, যেমন ধরো সের পাস্ট ফর্ম কি সেই, ঠিক আছে। এখানে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় তবে কি হবে, এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। তার মানে কি, এই যে হি হ্যাজ লস্ট দ্য ওয়াচ, এটা হচ্ছে কি বেসিক্যালি একটা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি হবে, শুধুমাত্র এই সে এখানে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় ওইখানে কি হবে, টেন্সের পরিবর্তন করতে হবে। তবে যদি এখানে হি সেড এর পরিবর্তে সে থাকে বা উইল সে থাকে, তাহলে কিন্তু এটা যেমন আছে অ্যাজ ইট ইজ, টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে সবসময় এটা পাস্ট টেন্সে, ইউজুয়ালি অধিকাংশ সময় তোমরা পাস্ট টেন্সেই পাবা এবং পাস্ট টেন্সেই থাকে। তাহলে চলো আমরা কোন নিয়মে টেন্সের পরিবর্তন করতে হবে সেটা আমরা একটু দেখে নেই। টেন্সের পরিবর্তন, আমরা টেন্সের পরিবর্তনটা এখন দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তারপরে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে সেমলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে কি হয়ে যাবে, শুধুমাত্র সেইট থাকার কারণে। একটা কথা মনে রাখবা, রিপোর্টিং ভার্ব যদি সেইট থাকে তাহলেই শুধুমাত্র এই নিয়মটা খাটবে, না হলে খাটবে না। প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট টেন্স গুলো কি হবে, ফলোইংলি পাস্ট টেন্সে রূপান্তরিত হবে। এখন কথা হচ্ছে যদি পাস্ট টেন্স থাকে তাহলে কি হবে। আশা করি তোলা হয়ে গেছে তোমাদের, আমি একটু ওয়েট করি। আমি আবারও বলতেছি, যদি মাত্র এই নিয়মটা খাটবে যদি মাত্র রিপোর্টিং ভার্বটা সেইট থাকে, ঠিক আছে। যদি সে থাকে বা উইল সে যদি থাকে তাহলে কিন্তু এই নিয়মগুলো খাটবে না। কিন্তু তোমাদের হচ্ছে সবসময় দেখবা তোমরা যে তোমাদের রিপোর্টিং ভার্ব হিসেবে সেইডই আছে, সে থাকবে না বা উইল সে ইউজুয়ালি থাকেই না। আশা করি তোলা হয়ে গেছে। আমি যদি এরকম হয় যে পাস্ট ইনডিফিনিট আছে তাহলে কি করবো, পাস্ট ইনডিফিনিট রাখবা না, সে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট রাখতে পারবো না। আমাদের কি করতে হবে, আমাদের পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে। পাস্ট পারফেক্ট হবে। তারপরে যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে হয়ে যাবে কি, পাস্ট কন্টিনিউয়াসে রাখবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
তারপরে পাস্ট পারফেক্ট যদি থাকে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট অপরিবর্তিত থাকবে। পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে পাস্ট পারফেক্টই থাকবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই টেন্সই থাকবে। তার মানে আমরা দেখতেছি এই ক্ষেত্রে দুইটা টেন্স অপরিবর্তিত থাকে, পাস্ট পারফেক্টই থাকে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকে। আর প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্টের যত টেন্স আছে ফলোইংলি পাস্টের সমস্ত টেন্সে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টেন্সের রূপান্তরিত করার নিয়ম। এখন তোমরা বলতে পারো যে স্যার ফিউচার টেন্সও তো আছে, ফিউচার টেন্স গুলো ওইভাবে লাগে না খুব একটা আমাদের, তাই আপাতত ক্লাস যেহেতু আমাদের সময়সীমা অনেকক্ষণ থাকে না, তাই হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন সেই অংশগুলো আমি কভার আপ করার চেষ্টা করব। তো এই টেন্স পরিবর্তনের নিয়মটা অবশ্যই অবশ্যই তোমাদের মুখস্থ থাকতে হবে, একেবারেই মুখস্থ থাকতে হবে, যেন বলা মাত্রই তোমরা বলতে পারো যে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা ওকে, এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, আচ্ছা এটা পাস্ট ইনডেফিনিট আছে, এটা পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হবে। এই জিনিসটা তোমাদের মনে করতে হবে এবং কিভাবে কনভার্ট করতে হয় সেটাও তোমাদের জানতে হবে। এর জন্য তোমাদের টেন্সের সমস্ত নিয়মগুলো যেগুলো আছে, তোমাদের যেই টেন্স গুলো নিয়ে প্রথমে 3টা না 4টা ক্লাস আলোচনা করা হয়েছে, হোপফুলি ওই ক্লাসগুলো তোমরা ওই স্ট্রাকচার গুলো সবাই মনে রাখবা। তো আজকের ক্লাসের সময় সীমা যেহেতু শেষ, আমি আজকের ক্লাস এখানে স্থগিত করতেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় নিরাপদে থেকো। ঠিক আছে, তোমাদের সর্বাঙ্গীন